আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমড়াঘাট বাজারে। আপনারা জানেন এখন ভুবন মেলা চলছে এবং ভুবন মেলা উপলক্ষে এখান থেকে অনেকে বাইরে থেকে গাড়িতে করে নামছেন এবং সেখান থেকে তারা মেলা এদিকে হলো আপনাদের এদিকে মতিনগর, সেদিকে তারা যাবেন। তো আমরা আজকে এখানে ঈশান মেলার পক্ষ থেকে আমরা এসেছি দুটো কারণে। ভুবন যাত্রীদের সম্বন্ধে একটু আমরা তথ্য নেব এবং একই সঙ্গে আমরা আপনারা জানেন যে লোকসভা নির্বাচন বেশি দিন নয় এবং লোকসভা নির্বাচনে কি হচ্ছে না হচ্ছে, মানুষের মনোভাব কী সেই বিষয়ে আমরা জানতে চাইব। তো এখানে আমরা দেখছি যে কয়েকজন ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে। বলা, আপনার কোথায় যাবেন? সে মেলা থেকে এসে গেছেন? হ্যাঁ। কোন সময় আসলেন? এখনই আসলাম। কোন জায়গায় বাড়ি আপনাদের? শিলচর কোন জায়গায়? রাঙ্গিরখাড়ি। তারা রাঙ্গিরখাড়ি থেকে এখানে এসেছেন। আপনার নামটা? আমার নাম সুভাষিস দেব। আপনার নামটা? ভাই আপনি আসুন একটু। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি বেন্তলার থেকে এসেছি। আচ্ছা, ওনারা শিলচর থেকে এসেছেন, তারা সেই ভুবন ফাট থেকে নেমেছেন। তো কীরকম অভিজ্ঞতা হলো আপনাদের? হ্যাঁ, কষ্ট হয়নি, ঠিকই ছিল। আমরা পুরো গাড়িতে গেছেন না হেঁটে? আমরা এখান থেকে না, এখান থেকে মতিনগর থেকে আমরা গাড়ি করে গেছি। আচ্ছা, আপনারা কি দেখলেন সেখানে? মানে আগের থেকে কি ভালো হয়েছে? এটা ইমপ্রুভমেন্ট হয়েছে একটু, মানে রাস্তাঘাট একটু ভালো হয়েছে, কিন্তু অনেক ডাস্টি হচ্ছে, মানে রাস্তা পুরোটা হয়নি, মানে ধুলাবালি প্রচুর। আপনারা এই যে এখান থেকে গেলেন যে, আচ্ছা আপনারা জানেন যে এখন আমরা অন্য একটু প্রশ্ন আপনাকে করছি যে আমরা রাজনীতির যে বিষয়টা আছে এখানে, আপনারা জানেন নির্বাচন আসছে, তো আপনারা এই যে ঘুরলেন বা সবার সাথে কথা বলছে, আপনারা কি মনে করছেন রাজনীতিক আবহাওয়াটা কীরকম এখন? রাস্তার ব্যাপারে রাজনীতির আবহাওয়াটা কীরকম? আপনারা জানেন যে নির্বাচন আসছে, এরকম কিছু আপনারা বুঝতে পারেননি? না, আমরা তো এগুলো চিন্তা করি। আচ্ছা, আপনারা খালি ইয়েটাতে এসেছেন? খালি এনজয়মেন্ট নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আমরা আমড়াঘাট বাজারে আছি। তো আমরা এখানে এই এলাকার যে উন্নয়ন কি হয়েছে, আপনারা জানেন যে লোকসভা নির্বাচন আর 1 থেকে 1.5 মাস সময়ের ভিতরে লোকসভা নির্বাচন হয়ে যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এবং আমরা নির্বাচনের আগে আমরা এই আমড়াঘাট এলাকার, এটা হলো ধলাই বিধানসভা কেন্দ্রের মধ্যে এটা পড়েছে, এবং এই এলাকার কিছু বিশিষ্ট ব্যবসায়ী এবং যে নাগরিকদের আমরা পেয়েছি, তারা এসেছেন। আমরা এখানে পেয়েছি এখানকার বিশিষ্ট ব্যবসায়ী। দ্বারা আপনার নামটা? কৃপেশচন্দ্র পালকে পেয়েছি। তো আমরা এখানে তারা জানতে চাইব যে ধলাই এলাকার বা শিলচরের যেই এলাকার গত 8-10 বছরে কি উন্নতি হয়েছে একটু বলবেন আপনি। নমস্কার। প্রথমে বলবো ভুবন বাবা শিবরাত্রি উপলক্ষে সবাইকে ধন্যবাদ, এবং ভগবানের আশীর্বাদে সবাই সুখে এবং শান্তিতে বাস করুন। আর এটাই নিয়ে বলবো যেন আমরা আমড়াঘাট এবং দলাই এবং বরাক উপত্যকার কাছারের কি উন্নতি হয়েছে। আমাদের বিজেপি সরকার এবং আমাদের মাননীয় বিধায়ক পরিমল শুক্লবৈদ্য, এই দিন আপনারা দেখতেছেন 2 সাইডে কালপাট, ড্রেন, ফুটপাথ কাম, এটা ওনারই দেওয়া রাস্তা, এবং ওই বিল্ডিংটাও ওনারই দেওয়া মার্কেট শেড। আর আরও অনেক রাস্তা নিজে করেছেন এই 10 বছরে। প্রথমে উনি পিডাব্লিউডি মন্ত্রী ছিলেন, এই পিডাব্লিউডি থাকাকালীন এইগুলো রাস্তা হয়েছে। এবং ভুবনে যে রাস্তাটা গিয়েছে উনিও এটা রাস্তাটা করেছেন। ওনার স্বপ্ন এটা ভুবনে রাস্তা গাড়ি নিয়ে সব উপরে ভুবন বাবার এখানে গিয়ে ভুবন বাবার পূজা দেবে, এটাও ওনার স্বপ্ন। তার মানে আপনি বলতে চাইছেন যে গত কয়েক বছরে এই এলাকায় অনেকটা উন্নতি হয়েছে? অনেকটা উন্নতি। পরিমল শুক্লবৈদ্য আপনারা জানেন, কংগ্রেস থেকে কে পেতে পারেন বলে আপনাদের ধারণা আছে কিছু? না, এটা আমাদের কোনো কংগ্রেস থেকে যে নামগুলো আসছে, যেমন সৌম্যকান্তি পুরকায়স্থ, নরিতা জয়শুক্ল, এইসব নাম আসছে। তো আপনারা কি এদেরকে কাউকে চেনেন? আপনারা চেনেন না। তো আজকে যে আপনারা এই যে কোন ইস্যুটা বড় হতে পারে আগে নির্বাচনে আপনি মনে করছেন? লোকসভা নির্বাচন যে আর কোন ইস্যুটা বড় হবে? আমাদের বিধানসভায় মোটামুটি কোনো ইস্যুই নাই যে প্রবলেম হবে না লোকসভার কথা। আর সার্বিকভাবে যদি বলতে হয় যে যেমন মনে করেন কোনো অসুবিধা হয়, এটা আমরা চোখে থাকছে না। আমাদের মেইন মুদ্দা হয়েছে যে আমরা দেখতেছি যে এই সরকার, মানে আমাদের মামা সরকার যা কাজ করতেছে, প্রচুর কাজ করতেছে। আচ্ছা, এই যে গতবার চাকরি যে হয়েছে, চাকরিতে দেখা গেছে আমাদের বরাক উপত্যকার ছেলেমেয়েরা খুব অল্প চাকরি পেয়েছে, এবং প্রতিটা আমরা দেখতে পাচ্ছি অফিসে সব জায়গায় বরাক উপত্যকা থেকে ছেলেমেয়েরা এসে এখানে চাকরি করছে। তো এটা তো আমাদের এখানে বিরাট বিকাশ সমস্যা রয়েছে, এইটাকে আপনারা কীভাবে দেখছেন? দেখুন, এটা কিছুটা হইল
মানে ট্যালেন্টের উপরে, আর কিছুটা হইল পলিটিক্যালি ব্যাপার। এটা আমি হইতে পারতাম না যে এটা মানে আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি তারাকে। এই যে আপনারা এই যে এনআরসিতে যে একটা মানুষের যন্ত্রণা হয়েছে, এখন পর্যন্ত 12 লক্ষ বাঙালি হিন্দুর নাম এনআরসির তালিকার বাইরে রয়েছে, আধার কার্ড পাচ্ছেন না কয়েক লক্ষ মানুষ। এই যে মানুষের যে একটা যন্ত্রণা, এটাকে এই নির্বাচনে কোনো ইস্যু হবে না? না, দেখেন গত 10 বছর ধরে এই ব্যাপারে আমরা তো সরকারে আছি, আমরা সরকারে মানে বিজেপি সরকারে আছে, সরকারে তার সরকারি ফর্মুলায় কাজ করতেছে। আসলে একজন এসেছে অধ্যক্ষ আমাদের কলেজের হিমাংশু চক্রবর্তী, আসলে কাজ হইতেছে মানে, কিন্তু বিরোধী দলরা এই ব্যাপারে কোনো আওয়াজই আজ পর্যন্ত মানে জনসাধারণের কাছে তুলে ধরছে না। বিরুদ্ধে আমরা মনে করছি মোদী সরকারের বিরুদ্ধে কোনো ইস্যুই নাই। এই যে গত বছরে এই এলাকার কি উন্নতি হয়েছে? উনি বলেছেন যে কালভার্ট হয়েছে, ভুবন পাহাড়ের রাস্তা হয়েছে, তারাও বলেছেন। তো আপনি কি ভাবছেন যে এই রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক সামাজিক সব মিলিয়ে 2016 ইংরেজির পর থেকে, মানে বিশেষ করে আপনার আসামে বিজেপি সরকার আসার পর থেকে আমরা বলবো খুব ভাগ্যবান এই ধলাই এলাকার মানুষ, কারণ প্রথমবারের মতো ধলাই থেকে আমরা ক্যাবিনেট মিনিস্টার পেয়েছিলাম পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে। আর এতদ অঞ্চলের যে সবচেয়ে বড় সমস্যা ছিল প্রায়র টু 2016, সেটা ছিল আপনার যোগাযোগ ব্যবস্থা এবং রাস্তার সবচাইতে বেশি সমস্যা যেটা। আর পরিমল কাকু আমাদের পিডব্লিউডি মিনিস্টার হওয়ার পর এতদ অঞ্চলের রাস্তার যে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে সেটা মানে আশাতীত। এটা বিগত দিনে আমরা পরিকল্পনাও করতে পারিনি যে এত সম্ভব মানে তাড়াতাড়ি আমাদের রাস্তার এত উন্নতি হবে। বিশেষ করে আপনি এই যে এসএমডি রোড যেটা দেখছেন, কাবুগঞ্জ হয়ে আমার আমরাঘাট হয়ে মতিনগর হয়ে আবার সুনাই হয়ে শিলচর যাওয়ার যে রাস্তাটা সাংঘাতিকভাবে মানে জরাজীর্ণ অবস্থায় ছিল বিগত দিনে, কিন্তু 2016 ইংরেজির পর খুব ভালো রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, এটা প্রথম। আর দ্বিতীয় হয়েছে সামাজিক ক্ষেত্রে একটা বিরাট একটা মানে পরিবর্তন এসছে, যে বিগত দিনে রাজনৈতিক কম্প্যারিজন খুব একটা ছিল না, কিন্তু আফটার 2016 রাজনৈতিক একটা আমাদের যে সামাজিক ক্ষেত্রে বলা হয় যে একটা চিন্তাভাবনার অনেক পরিবর্তন ঘটেছে। সামাজিক ক্ষেত্রে মানুষের যে তুলনা করা, যে রাজনৈতিক দলের মধ্যে তুলনা বা সামাজিক ক্ষেত্রে কে কী রকম ভালো কাজ করছে না করছে সেটার যে একটা কম্পারেটিভ স্টাডি, সেটা খুব ভালোভাবে হয়েছে। এবং আজকের দিনে মানুষ রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন এবং জানে তারা যে কি করা উচিত কি করা উচিত নয়। আর আমার দাদা যেভাবে বলেছেন, বাজার কমিটির সভাপতি কেবেশচন্দ্র পাল, যে রুলিং সরকার তার বিরুদ্ধে কথা বলার মতো ইস্যু বিরোধী বলবো না, ঠিক মানে নেই হয়তো বা, যার ধরুন কোনো ক্ষেত্রে বলা হয় যে সরকার ডিক্টেটোরিয়াল একটা মনোভাব নিয়ে চলছে, তা সত্যি না। যদি আপনি খুব ভালো একটা ইস্যু যদি সরকারের বিরুদ্ধে বা কোনো দেওয়া হয়েছিল রাস্তার জন্য, প্রথম অবস্থায় ফরেস্ট থেকে এনওসি পাওয়া যায়নি, কিন্তু পরবর্তীতে ফরেস্ট থেকে এনওসি পাওয়ার পর আজকের দিনে গঙ্গানগর আমরাঘাট গঙ্গানগর কৃষ্ণপুর হয়ে আপনারা যখন ভুবন তীর্থে যাবেন তো সরাসরি গাড়ি চলে যায় একদম আপনার ভুবন তীর্থে। আর এখানে রাস্তা বেশ বড়সড় রাস্তা, প্রায় 15-20 ফুট চওড়া রাস্তা নির্মাণ হয়েছে। মতিনগর দিয়ে যায়নি না, মতিনগর দিয়ে না, এটা এখান থেকে আপনি 1 কিলোমিটার আগে যাবেন, গিয়েই আপনি কৃষ্ণপুর রোড ডান দিকে টার্নিং নেবেন, আর ওই পয়েন্ট থেকে ভুবন তীর্থ 7 কিলোমিটার বাই রোড। কিন্তু এই মেলার সময় যেহেতু প্রচুর পুণ্যার্থীরা আসেন, তো ওই সময় গাড়িগুলো আটকে দেওয়া হয়, শুধু ইমার্জেন্সি যেগুলো থাকে এগুলাই চলে। আর এখন রাস্তার কোনো সমস্যা নেই আজকের দিনে ভুবন তীর্থে, কিন্তু সমস্যাটা হচ্ছে বিগত দিনে মন্ত্রী মহোদয় এসেছিলেন, ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে, এখানে ভুবন তীর্থ যে জায়গায় সেই জায়গায় মানে পরিকাঠামোগত কিছু উন্নয়নের কিছু প্রয়োজনীয়তা রয়েছে। কারণ যদি 5 লাখ 7 লাখ মানুষ এক রাত্রে যদি ভুবন তীর্থে উঠেন, তাহলে সেখানে দাঁড়ানোরও ব্যবস্থাটা নেই, কারণ এখানে কোনো মাঠের ব্যবস্থা নেই ভুবন তীর্থে। যারাই গিয়েছেন দেখেছেন এখানে একটা পুকুর রয়েছে এবং টিলা দ্বারা সেই জায়গাটা আবৃত। তো চেষ্টা চলছে, মন্ত্রী মহোদয় বলেছেন যে এই তীর্থেরও মানে পরিকাঠামোগত উন্নয়নের একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, খুব সম্ভবত বোধহয় ডিপিআর হয়নি এখনও। হিমন্ত বিশ্ব শর্মা যখন এসেছিলেন বিগত দিনে, উনি 10 কোটি টাকার আরও একটা স্যাংশন দিয়ে গেছেন, কিন্তু ডিপিআর সম্ভবত হয়নি। যদি হয়ে যায় তাহলে আমরা আশা রাখছি আগামী বছর ভুবন তীর্থের আগে
খুব সম্ভবত পরিকাঠামোগত উন্নয়ন ভুবন তীর্থের সেটা সম্ভব হয়ে যাবে আমাদের মনে হচ্ছে যেটা। আর এখানে স্বেচ্ছাসেবী গ্রুপ রয়েছে আমরাঘাটের 80% যুবক ছেলেরা আপনি আজকের দিনে ভুবন তীর্থে পাবেন, কারণ প্রত্যেকেই সেবার কাজে নিয়োজিত এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবার খুব ভালো ব্যবস্থা নিয়েছে। পিএইচই কাজ করছে, হেলথ ডিপার্টমেন্ট থেকে কাজ হচ্ছে, এক্সাইজ ডিপার্টমেন্ট এসছে, আসাম পুলিশের তো খুব ভালো এবারের যে ব্যবস্থা সেটা। তো আমরা সর্বোপরি বলতে পারি অনেক স্তরে খুব ভালো এবারের ব্যবস্থা হয়েছে, এটা আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি কিছু বলবেন? ধন্যবাদ। একটা কথা বলুন। একটা কথা বলছি যে আপনাদের ঈশান বাংলার তরফ থেকে যারাই আপনাদের দর্শক আছেন সবাইকে বলছি যে সবাই মিলে একবার আমাদের একটা মনে হয় একটা খুব একটা যদি আমরা কাজ একটা হাতে নেই সবাই মিলে, সরকার তো সরকারের কাজ করছে, কিন্তু এই সমগ্র বরাক ভ্যালির মানুষ যদি আমরা একত্রিতভাবে সবাই মিলে কোনো একটা পরিকল্পনা হাতে নিয়ে যদি ভুবন তীর্থের জন্য কাজ করতে পারি তাহলে আমার মনে হয় খুব দ্রুতগতিতে কাজ হবে এবং সিস্টেমেটিক ওয়েতে কাজ হবে, যেটা হয়তো বিরাট পরিসরে সম্ভব হবে না আজকের দিনে বলা হয়তো স্থানীয় না, এটা সমগ্র বরাকের একটা কাজ। তো সবাই মিলে আমি আপনাদের মাধ্যমে ঈশান বাংলার মাধ্যমে আপনাদের দর্শকদের অনুরোধ করব আগামী দিনে যদি সম্ভব হয় তাহলে আসুন সবাই মিলে একবার আমরা চেষ্টা করে দেখি যাতে ভুবন তীর্থকে অন্যান্য তীর্থস্থানের মতো আমরা আরও একটু খ্যাতি সম্পন্ন করতে পারি। ধন্যবাদ আপনাদের। করলাম এবং সবাই বলছেন যে এলাকায় নাকি ভালো রাস্তাঘাট হয়েছে, কালভার্ট হয়েছে, মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা পাচ্ছেন, আর আপনি বলছেন চাকরি হচ্ছে না। এটা কী ব্যাপার? না, মেইন থিং রাস্তাই তো আর মানুষকে খাদ্য দেয় না, রাস্তা তো দেখানোর জন্যই, রাস্তা তো হবে। এটা তো কংগ্রেসে প্রথমেই মানিয়ে গিয়েছিল। এটা রাস্তার কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমাদের দেশের বেকার সমস্যা দূর করার জন্য যে প্রক্রিয়া আছে, চাকরি টাকরি, এগুলোই আমি মনে করি যে রাস্তা এটা তো কংগ্রেস থাকলেও হয়তো বিজেপিতেও করবে, এটা তো হবেই, রাস্তা তো হবে। এবার আমি যাচ্ছি আরেকজনের কাছে, আপনার কাছে একটু পরে আবার আমি আসছি। তো এবার আমি যাচ্ছি আরেকজনের কাছে। দিদি, আপনার নামটা কি? আমার নাম সবিতা রানী দাস। আচ্ছা, আপনি কি আসলাম? আমি 2013 মানে কংগ্রেসের পঞ্চায়েত আসলাম দলাই ডিস্ট্রিক্ট। তার বাদে আমাদের এখানে এরিয়া হলো ভুবন হিল জেপি, 15 নম্বর ভুবন হিল জেপি। তো তাই আমাদের যে সময় আমরা পঞ্চায়েত হয়েছিলাম তখন আমরা সব সদস্য নিয়ে, সব এজিপি বিজেপি কংগ্রেস সবকে নিয়ে আমরা যে কোনো জিনিস আমরা অফিসে বাটছি। কত সুন্দর হয়েছে। এখন আজ 5 বছর তাকে এমন হয়েছে যে একটা সই আইলো আমরা কংগ্রেস, তারা বিজেপি, আমরা কংগ্রেস, একটা সুতার নাল আমরা পাইতেছি। মানে আপনার বক্তব্য হলো যে রাজনীতি তারা সেপারেট। আপনার উন্নয়ন করার সময় কে কংগ্রেস কে বিজেপি দেখছেন না, এরা দেখে। আর হচ্ছে দেশবাসী তো রাস্তা হবেই, রাস্তা হয়েছে আর হবে, স্কুল হয়েছে। আমাদের সেই সময় আমাদের গিরিন্দ্র মল্লিক উনিও তো কতটা স্কুল করেছেন, মানে মসজিদ করেছেন, সমস্ত কিছু। তাই উনির উন্নয়ন আছে জায়গায় জায়গায়। এখন হয়েছে কি খালি রাস্তা পরিমল কই আমরা রে একদম আপনার ইয়ে হলো। আচ্ছা ভাই, আপনার নামটা? প্রজত দাস। আচ্ছা, তো আপনি কি বুঝেন, মানে উন্নয়ন কি হয়েছে? রাস্তাঘাট করা অত ডেভেলপমেন্ট মানা যায় না, কারণ আপনি যদি এই সমাজের জন্য কোনো শিক্ষার ব্যবস্থা মজবুত করেন না, তা এই জন্য আমি বলতে চাচ্ছি যে আসাম গভর্নমেন্টের এই যে 10 বছরের যে গভর্নমেন্ট করেছে, শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ। আর যতক্ষণ আপনার একটা গ্র্যাজুয়েট পার্সন যখন ভালো ওর লেভেলের চাকরি পাবে না, ওখানেও স্যাটিসফাই হতে পারবে। তো আমি এটাই বুঝি কি যে MA BA পাস করে গ্রেড 4 চাকরি একটা বিরাট সমস্যা। আচ্ছা দিদি, আপনার নামটা কি? আমার নাম রিনা দাস। তাহলে আপনার সুসেন দাস। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনার এলাকা খুব উন্নয়ন হয়েছে? উন্নয়ন তো রাস্তাঘাট সেই সব আটিবার রাস্তা সুবিধা হয়েছে। ঘর দরজা তো হয় না, আমার ঘর ভাঙ্গা ঘর। আপনারা প্রধানমন্ত্রী আজকে যে প্রধানমন্ত্রী আবাসটা পাইছেন না আপনারা? আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হয়েছে গিয়া, আপনারা সবাই জানেন যে এই লোকসভা কেন্দ্রে শুনেছি নৈদিতা শুক্লা আর সৌম্যকান্তি পুরকাইস্ত ও দুজনের নাম দিল্লিতে গেছে কংগ্রেসের জন্য। কিন্তু সৌম্যকান্তি পুরকাইস্তর দাদাও ছিলেন নিবারণ লস্কর, উনি আমাদের পাটনি সমাজের একজন বৃহৎ নেতা ছিলেন, এবং ওনার ছেলে নিহার কান্তি
নিহারঞ্জন লস্কর ছিলেন। উনি 3-5 বারের নেতা ছিলেন আমাদের কাছাড়ে। তো তার মানে তো সেই উদ্দেশ্যে আপনার কথা বোঝাচ্ছে কংগ্রেস যে প্রার্থী আছেন উনি- আপনি চেনেন? আমি ভাবছি যে ওনারই পরিবারের একজন সদস্য এইবার কংগ্রেস থেকে মনোনীত হতে চলেছেন। জানি না কতটুকু হবে, এটা এখনো কনফার্ম হয় নাই। আচ্ছা, কংগ্রেস প্রার্থী কেউ এটা আপনার ধারণা আছে নাকি? কংগ্রেস ক্যান্ডিডেট কেউ? আমি তো দেখছি এখন যে 2-3 জন দাঁড়াইছে তারার মাঝে বেশি এইদিকে মানে আসা চলাফেরার মাঝে সৌম্যকান্তি প্রকাশ, হ্যাঁ তান মানে আওয়াজটা বেশি চলে। আর পরিমল শুক্লবৈদ্য আইন জানি এদিকে টান তো অন্য পার্ট আমরা কংগ্রেসের লাগি আর কি। টান তো চলের পুরানা মানুষ যেদিকে যাইবা ওদিকেও টান আওয়াজ। আচ্ছা আমরা আচ্ছা, কংগ্রেসের প্রার্থী সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ আমি বুঝি, বিজেপি তো আছে জানি, হ্যাঁ মুসলিম মানুষ আছে, হ্যাঁ আছে পুরা। তো আমি কংগ্রেস বুঝি, পার্টির সম্বন্ধে কোনো ধারণা আছে? হ্যাঁ আছে। আমি বুঝি এখন একজন আমাদের এরকম প্রাপ্তি দরকার যে হায়ার এডুকেটেড হোক, যাতে আমাদের কথাটা সংসদ থেকে তুলে ধরুক। তো এর জন্য আমি বুঝছি এখনও বর্তমানে হায়ার এডুকেটেড পার্সন সৌম্যকান্তি পুরকাইস্ত। আমরা আলোচনা করেছি এবং আপনাদেরকে আরও তুলে ধরবো। তো আমরা দেখছি যে এই এলাকার একটা বড় অংশের সমর্থন পরিমল শুক্লবৈদ্য প্রতি থাকলেও এবং সৌম্যকান্তি প্রকাশিত অতি অল্প দিনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা তার কিছু সমর্থক আছেন এখানে, এবং একই সঙ্গে নরিতা জয়শুক্লার নামও উঠে আসছে এখানে। তো এখানে আমরা যেটা বুঝতে পারছি যে উন্নয়নের যে উন্নয়নের বিষয়টা নিয়ে শুধু রাস্তাঘাট উন্নয়ন এটা তারা বলছেন। আচ্ছা, এনআরসি লইয়া আপনার কোনো ধারণা আছে? আমি এনআরসি সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। এটা তো জানি না। এখন তো আমরা বহুত এই এনআরসির দৌড়াইয়া সব বিভ্রান্ত হয়ে জায়গায় জায়গায় বহাত, এখন কিচ্ছু জানি না। আচ্ছা, এনআরসি সম্বন্ধে কোনো ধারণা নেই এখানকার, বোঝা গেল। এবং শুধুমাত্র যেটা বুঝলাম যে উন্নয়নের একটা কথা শোনা যাচ্ছে এবং চাকরি একটা, বেরোজগার একটা বড় সমস্যা এখানে। চাকরি আমার ঘরের আছে, মানে ছেলেরা আছে বাইরে গিয়া মানে ইয়ে করে, তারা সিকিউরিটি করে। মানে বিএ পাস ছেলে গ্রামের বাইরে গিয়ে সিকিউরিটি চাকরি করছে। তো এরকম একটা পরিস্থিতি এখানে আছে। তো এটা একটা এই সমীক্ষার মাধ্যমে আমরা এটাও জানতে পারলাম যে এটা একটা বিরাট সমস্যা, যে গ্রামে অনেক স্নাতক ছেলেমেয়েরা বাইরে গিয়ে সিকিউরিটির কাজ করছে। খুব বাজে অবস্থা, চাকরি নেই। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে বিশাল বাংলার পক্ষ থেকে। আমরা এখন এসেছি সুনাই ওয়ার্ড নাম্বার 7-এ। এখন 3 নম্বর ওয়ার্ডে এসেছি সুনাইয়ে। তো এখানে আমরা একটা বাড়িতে এখানে কিছু লোক জড়ো হয়েছেন, তাদের কাছে আমরা জানতে চাইব এখানে আপাতত পরিস্থিতি কীরকম আছে এবং এখানে উন্নয়নমূলক কাজ কতটুকু হয়েছে। তো প্রথমে দিদি, আপনার নামটা কি? আমার নাম ঝর্ণা রানী দাস, আমি সুনাই জিপি এক্স পঞ্চায়েত। আমার বাবা খুব সমাজসেবী ছিলেন। তো আপনার সুনাই এলাকায় ডেভেলপমেন্ট কি হয়েছে? সুনাই এলাকায় মোটামুটি ডেভেলপমেন্ট হয়েছে, তবু আমাদের এবারের যে ওয়ার্ড কমিশনার আছে হে অনেক ডেভেলপ করেছে। আচ্ছা, মানে উন্নয়নের কাজ কীরকম হয়েছে? যেমন রাস্তাঘাট কীরকম হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, এবার আমি একজনের কাছে যাচ্ছি। তার আপনার নামটা কি? আমার নাম শ্রী দিলীপ কুমার দাস। আচ্ছা, দিলীপবাবুর কাছে আমার প্রশ্ন যে সুনাই এলাকার বা এই এলাকা, আপনি যে এলাকায় আছেন 3 নম্বর ওয়ার্ড, এলাকার উন্নতি কেমন হয়েছে? মানে রাস্তাঘাট, পানীয় জলটা কীরকম হয়েছে? পানীয় জল তো এখন কি আর উন্নতি হবে? পানীয় জল তো অনেক আগে থেকে আমাদের যে পিএইচি, যেটা দীনেশ প্রসাদ গোয়ালার আমলে এটা স্থাপিত হয়েছিল, এবং এটারই পানীয় জল আমরা সরবরাহ পাচ্ছি, রীতিমতোই দিচ্ছে। এখানে যে কমিটি আছে ওরা মোটামুটি কাজ ভালোই করছে, খারাপ না। আর রাস্তাঘাটের উন্নয়ন তো ঝর্ণা দাস যা বললো তাই, মোটামুটি বানানো রাস্তার উপরে ব্লক লাগিয়েছেন, ব্লকের কাজ হয়েছে, এইগুলোই আর কি। আপনার নামটা কি? নিমু দাস। হ্যাঁ। আচ্ছা, এই মানে এই এলাকার গত কয়েক বছরে কিরকম উন্নতি হয়েছে আপনার? উন্নতি হয়েছে কি, তার মানে আগে যেরকম আসলো একটা থেকে একটু মানে আপডেট হয়েছে, একটু আপডেট হয়েছে, ওইটাই। আচ্ছা, তো এখন আমার যে প্রশ্নটা এটা হলো যে আপনারা জানেন যে লোকসভা নির্বাচন একটা আইছে, এই লোকসভা নির্বাচনে কোন বিষয়টা সব থেকে বড় ইস্যু হইতে পারে আপনি মনে করেন? আমার মনে হয় আমাদের যে পাটনি সম্প্রদায় যেটা আছে, আমরা তো এসসি কাস্টের লোক, তো আমাদের পাটনি সম্প্রদায়ের ভোট অনেক বেশি আছে, প্রায় 2.5 লাখের মতো।
আমার মনে হয় আমাদের পাটনি থেকে একজন ক্যান্ডিডেট দিলে খুব ভালো হয়। কিন্তু বিজেপি তো কংগ্রেসের তরফ থেকে আমি মনে করি যে সৌম্যকান্তি পুরকাইস্ত যিনি আছেন ওনাকে দিলে আমাদের খুব ভালো হয়। উনি অ্যাক্টিভ মানুষ, ওনার একটা ক্যাটাপও আছে, বা ওনার পরবর্তী যে দাদু ছিলেন, মামা ছিলেন, সব রাজনীতির লগে জড়িত ছিলেন। তো ওনার থেকে বেশি ভালো অন্য কোনো ক্যান্ডিডেট হতে পারে না, এটা মানে আমার খুব বেশি সাপোর্ট। দেখেন, কথাটা হচ্ছে ঝর্ণা দাস যা বলল আমিও একই মত। সৌম্যকান্তি পুরকাস্তর মানে ব্যাকগ্রাউন্ড দেখতে গেলে ওনার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, যেটা ওনার মামা ছিলেন 5 বারের সাংসদ প্লাস সেন্ট্রালের মিনিস্টার ছিলেন, ওনার দাদুও মন্ত্রী ছিলেন, এবং ওনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটার দিকেও যদি আমরা দেখি তাহলে উনি একজন যোগ্য ব্যক্তি মনে করি। এবং সর্বোপরি যেটা ওই যে বললো 2.5 লক্ষ পাটনি ভোট, আর পাটনির যে একজন ক্যান্ডিডেট সৌম্যকান্তি মানে দাস সম্প্রদায়ের, ওইটাই তো দাস সম্প্রদায় পাটনি সম্প্রদায়ের ক্যান্ডিডেট হিসাবে আমি মনে করি যদি এইবার যে সুবর্ণ সুযোগ সরকার আমাদেরকে দিয়েছেন, যেটা কারণ যদি এটা যদি শিডিউল রিজার্ভ সিট না হতো তাহলে হয়তো কোনোদিন ওইখানে এইটা পাওয়া যেত না। তার মানে একটা জিনিস পরিষ্কার যে মানে আপনারা চাইলে যে পাটনি সমাজ থেকে কেউ প্রার্থী হতো। এত ভোট থাকা সত্ত্বেও যদি আমরা স্বজাতীয় একজনকে নির্বাচিত করতে না পারি, বড় দুঃখের ব্যাপার হবে সেটাই। কারণ এখন বর্তমান সমাজে প্রত্যেকেই প্রথমে নিজের জাতকে নিয়ে ভাবে, প্রত্যেক সমাজে আমি দেখতে ভাবে, এবং এটা প্লাস পয়েন্ট। সেই সমাজের যে যার সমাজের নিয়ে ভাবে সেটাকে আমি প্লাস পয়েন্ট মনে করি, ভাবা উচিত। একজন দাস সম্প্রদায় হলে দাস সম্প্রদায় নিয়ে ভাবতে হবে, একজন যদি ধরেন শেখ সম্প্রদায়ের শেখ সম্প্রদায়কে নিয়ে, মণিপুরী সম্প্রদায়কে নিয়ে ভাববে, সেটা উচিত কথা, ভালো কথা। তো আমি আমাদের যারা পাটনি সম্প্রদায়ভুক্ত লোক আছেন, এবং আমরা যদি দেখি কংগ্রেস সরকার যা করেছে তার অবদান যদি আমরা দেখি, অগণিত অবদান এই দেশের জন্য। কারণ দেশ স্বাধীন হবার পর কংগ্রেস সরকার দেশ শাসন করেছে এবং যথেষ্ট কাজ করেছে। একটা সেন্টার ছিল 20-30 কিলোমিটার দূর থেকে ছাত্ররা এসে এখানে বাসা করে, কেউ আত্মীয় বাড়িতে থেকে এরপরে পরীক্ষা দিত। কিন্তু এখন যা দেখতেছি আমি, এই কংগ্রেস সরকারের শাসনকালে শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে মানে বানিয়ে দিয়েছেন। আপনারা গ্রামে কি নতুন চাকরি পাইছেন? কত জনে পাইছে চাকরি? আচ্ছা, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি একটু পরে, আমার কথাটা একটু শেষ করতে দেন প্লিজ। তো যা করেছে শিক্ষা প্রতিষ্ঠান, এখন আমাদের এখানে মাত্র 1-1.5 কিলোমিটারের মধ্যে আপনি যদি দেখেন 1 পারলং, 1.5 পারলং, 2 পারলংয়ের মধ্যে দেখবেন এমই, এমবি, হায়ার সেকেন্ডারি, এরপরে পাচ্ছেন আপনি কলেজ। 1 মাইলের ভিতরে এত সব, এবং শুধু শোনাইতে নয়, আমি মনে করি মনে হয় ভারতবর্ষের জায়গায় জায়গায় চাকরি তো যোগ্যতা অনুসারে হয়েছে, 2-1টা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাছাড়া দেখেন এই যে আপনি বললেন রাস্তার কি উন্নতি হয়েছে, এই দেশের সমস্ত রাস্তার প্রথম যখন কনস্ট্রাকশন হয়েছে, এখন যেটা হচ্ছে রিপেয়ারিং হচ্ছে বা এটাকে একটু হয়তো আর একটু উন্নতিকরণ করা হচ্ছে, কিন্তু যখন কনস্ট্রাকশন হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে রাস্তার সমস্ত কাজ কংগ্রেস সরকারই করেছে। এরপরে দেখেন আপনি যদি মনে করেন নদীর উপরে সেতু, হাজার হাজার নদীর উপরে সেতু কংগ্রেস সরকার করিয়েছে। ব্রডগেজ লাইন, মিটার গেজ লাইন সব কংগ্রেস সরকারের আমলেই হয়েছে। এরপরে যা দেখেন আপনি হসপিটালাইজেশন, আপনি নিজে আপনার শিলচরের বাসিন্দা, আপনি জিজ্ঞেস করে দেখবেন পুরানো লোক যারা আছে, এক সময় ছিল অনলি সিভিল হসপিটালের উপরে শিলচর তথা শিলচর পূর্বাঞ্চল। ধনীপুর কচিতরম এলাকায় এখানে আমরা কিছু লোককে পেয়েছি যাদের কাছ থেকে আমরা এই এলাকার সম্বন্ধে এবং আগামী লোকসভা নির্বাচনে তারা কি ভাবছেন, তাদের মনের মধ্যে কি ভাবনা কাজ করছে সেটা আমরা কিছুটা আভাস পেতে পারবো। এবং তো আপনারা এখানে দেখছেন এই বাড়িটা, তো এই বাড়িটাতে আমরা এসেছি। এখন এখানে এই এলাকার কিছু লোকজন, মহিলা, পুরুষ, শিশু এরা এসেছেন, এবং এদের কাছে আমি প্রশ্ন রাখবো কয়েকটি। প্রথমেই আমি আপনার কাছে আসি। আচ্ছা, আপনার নামটা কি? নিরঞ্জন কুমার দাস। নিরঞ্জন কুমার দাস। আচ্ছা নিরঞ্জন বাবু, আপনি এই এলাকার উন্নয়ন কীটা হয়েছে আপনার কোন কত? আমাদের গ্রামে কোনো উন্নয়ন হয় না। বিজেপি সরকার আমাদের তো প্রিয়, কিন্তু গ্রামে অনেক বিজেপি বাস করে ভোট দিয়েছি, কিন্তু আমাদের রাস্তাটা এখনও কাঁচা। আপনার স্কুলে যাওয়া আসার সময় ছাত্রছাত্রীরা রাস্তা পড়ে যায় বসার সময়, এই কাজটা এখনও কোনো উন্নতি হয় না।
আচ্ছা, রাস্তা বাদ দিয়া আর কিতা কিতা সমস্যা আপনারা মানে দেখরা? ঘর বাড়ি তো প্রচুর মানুষে পেয়েছেন, মোদী সরকার দিয়েছেন, তার তো ধন্যবাদ। আর অন্য যা কিছু আছে এটা তো এখন দ্বিতীয় প্রবলকর মানুষ যারা দ্বিতীয় শ্রেণীর, যেমন ধরো পেনশনার, তারারও অনেক দুর্গতি আছে, পেনশন অনেক কম পায়, তারারও কোনো উন্নতি নেই। তারা যদি সরকার একটু দেন তবে ঘর বাড়ি বানাইতে পারেন। আচ্ছা, আরেকজন মহিলাকে আমরা এখানে দেখছি। আচ্ছা দিদি, আপনার নামটা? দীপ্তি দাস। আচ্ছা, আপনার কি মনে করেন যে আপনার এলাকায় কিরকম মানে হয়েছে? আমার এলাকায় তো উন্নতি কিরকম হয়েছে? উন্নতি তো কিছু হয়েছে না, এটা গত যায় সব দিকেই ফার, আমরাও ফাইয়ার। কিন্তু এখন বর্তমানে আমরা খুব দুঃখিত মানে রাস্তার লাগি। রাস্তা বর্ষার দিন আমরা রাস্তা ছাত্রছাত্রীকে মানে যাওয়া যায় না, মানুষ হাঁটিয়া যাওয়া যায় না, এইটার লাগি আমরা খুব দুঃখিত। তার পক্ষ থেকে যে সমীক্ষাটা চলছে এবং আমরা গ্রামে গঞ্জে আমরা এইভাবে বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গায় আমরা মানুষের একটু মতামত জানতে চাইছি লোকসভা নির্বাচনের আগে কে কী ভাবছেন। তো আজকে আমরা এসেছি ধলাই বাজারে এসেছি। এখানে আমরা কিছু তরুণ উজ্জীবিত যুবককে পেয়েছি, তারা কি ভাবছেন সেটা আমরা দেখব। আচ্ছা, আমি প্রথমে আপনাকেই বলি, আচ্ছা আপনার নামটা কি? ভোজন রাহা। ভোজন রাহা। আচ্ছা, গত 5-10 বছরে এই ধলাই এলাকার কি উন্নতি হয়েছে? উন্নতি তো মোটামুটি রাস্তাঘাটে মোটামুটি একটা উন্নতি হয়েছে। আর তো বাকি তো দেখার মধ্যে আমি তো এমন কিছু দেখলাম না। মোটামুটি হয়েছে ডেভেলপমেন্ট যেটা হওয়ার, তো তার কিন্তু আমার দেখার মধ্যে যেমন রাস্তাঘাটটা উন্নতি হয়েছে ওটাই। আর তো আচ্ছা, ধলাই মূল সমস্যাটা কোনটা এখন এই মুহূর্তে? হসপিটালে ভালো ডাক্তার নাই। ভালো ডাক্তার নাই মানে 1-2 জন আছে, তারা তো থাকুন ঠিকই আছে, কিন্তু মানে আরো একটু ভালো ডাক্তার দরকার। মানে হসপিটালে আরো ডাক্তারের দরকার, ওটা আপনার করতে চাই। যদি ফ্যাসিলিটিস থাকতো তাহলে তো একটু ভালো হতো আর কি। আচ্ছা, আপনার নামটা কি? রাজদীপ পাল। রাজদীপ পাল। আচ্ছা, আপনার মতে মানে এই মুহূর্তে ধরার কোন সমস্যাটা সবচেয়ে বড়? মানে ইন রিগার্ডিং ওই যে হসপিটাল ওয়ার্ডটা কইছে, আমি হসপিটাল ওয়ার্ডটা কইছে যখন আমি কইরাম, যেহেতু আমি কেন হসপিটালের সামনেই থাকি সবসময় আমার বিজনেসের কারণে, আমরা দলাই একটা 30 বেডের হসপিটাল হয়েছে। তো এই হসপিটাল হওয়ার পরে আপনার ধরিলেন আগের যে টার্মও নরেন্দ্র মল্লিক স্যার তাকতা তাই 30 বেডের হসপিটালটা স্টার্ট করছিল, পরে পরিমল শুক্লবৈদ্য স্যার মন্ত্রী হওয়ার পরে এটা কমপ্লিট হয়েছে। কিন্তু দলাইয়ের যে পুরানা হসপিটাল, ছোটোমোটো হসপিটাল 6 বেডের হসপিটাল, ওই হসপিটালটারে শিফট করে লিখছে নতুন হসপিটালও। বাট যেটা হইবার কথা আসলো 30 বেডের হসপিটাল, সোনোগ্রাফি এক্সরে হওয়ার কথা আসলো, ডক্টর নতুন এখানে অ্যাপয়েন্ট করার কথা আসলো, এইগুলা কিছু হয়েছে না। যার কারণে হয় কিনা, এই যে দলাই হসপিটালের আন্ডারে একটা বাস্ট এরিয়া আছে, এই এরিয়ার যে গরিব থেকে গরিব মানুষ কিছু একটা হইলে পরে রাত্রে 12টা হইন, 1টা হইন, 2টা হইন এই হসপিটালে আয়। আবার ফলে দেখা যায় যে ছোটো ছোটো একটা প্রবলেমের যেটা সমাধান এখানে হইবার কথা আসলো, এইগুলা কারণে যাওয়া লাগে মেডিকেল যেতে গেলে আরও 30-35 কিলোমিটার জায়গায় রান করা লাগে। এটা একটা মারাত্মক বড় একটা, হ্যাঁ, ওই সমস্যাটা যদি মানে মিডিয়ার মাধ্যমে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, যেই আজকে সরকার পক্ষ বা বিরোধী দল হোক সবাই কইলাম, ওই ব্যাপারে যদি একটা বড় ভালো কিছু স্টেপ তারা নেন, তো আশা করি এন্টায়ার এরিয়ার মানুষ উপকৃত হইব। তাইলে দেখা যায় যেখানে একটা মানে চিকিৎসা একটা বড় সমস্যা এখানে একটা। আপনার নামটা কি? আশিস পাল। আশিস পাল। আপনি কি মনে করেন? এইটাই বহুত বিরাট। আচ্ছা, তার মানে ধলাই এলাকায় রাস্তাঘাটের একটা উন্নতি হয়েছে সেটা তারা বলছেন, কিন্তু একই সঙ্গে চিকিৎসা সেবার যে উন্নতি হওয়ার কথা সেটা গত কয়েক বছরে সেটা হয়নি, সেটা আগের মতোই থেকে গেছে, এটা তারা বলতে চাইছেন। আচ্ছা, এবার আরও একটু ভিতরে ঢুকছি। আচ্ছা, যে গত বছর যে চাকরি হয়েছে, এই চাকরির মধ্যে ধলাই এলাকার কয়জনের চাকরি পেয়েছে আপনার জানার মতো? পাইছে মোটামুটি, তো মানে এমনি তো কাউন্টিং তো জানি না কইতাম, কিন্তু বাক্কা কয়েকজনে পাইছে। আপনার জানার মতো চাকরির দেখুন একটা ইস্যু আছেই ইন দ্য সেন্স, যে লেভেলে আমরা লোকাল থেকে পাইবার কথা আসছিল, লোকাল ইন দ্য সেন্স আমি বরাক ভ্যালির কথা কইতেছি, এই লেভেলে তো কিছুই পাইছে না। মানে এটা পলিটিক্যাল কথা হয়ে যায়, এখন পলিটিক্যাল কথা যেতাম চাইতাম না আপনার, কিন্তু দেখুন তারা মানে আজকে যারা সরকার পক্ষত আছে বিজেপি দল, তারা ভোটের আগে কইছিল যে 3rd গ্রেড 4th গ্রেড থাকবো, রিজার্ভেশন থাকবো লোকালে লেগে।
বাট পরে দিয়া ইমপ্লিমেন্টেশনের সময় অন্য কিছু দিয়া দামাচাপা দিয়া দেখা গেছে হয়েছে না। এটা একটা ইস্যু। আমরা বরাক ভ্যালি বিঙে বরাক ভ্যালিয়ান এই কথাটা আমি করা জোরভাবে করবো যে না এই লেভেলে আমরা এখানে হয়েছে না। হ্যাঁ চাকরি হয়েছে না কইলে ভুল হইবে, যারা কম হয়েছে ভেরি লো মিনিমাম মানে মার্জিন হয়েছে। আচ্ছা মানে বেসরকারি চাকরিও তো খুব একটা হয়েছে না। আচ্ছা এখন তার মানে বেকার সমস্যা একটা বড় সমস্যা। ডেফিনেটলি বড় সমস্যা, প্রচুর বোধহয় ছাত্র বেকার টাকার প্রচুর। এখন আমি পার্সোনালি আর একটা কথা কইতে চাই, দেখুন বিঙে বরাক ভ্যালিয়ান আমরা এখানে 15 জন প্রতিনিধিত্ব আছে বরাক ভ্যালির থেকে, একটা সিট খাটিয়ে নিছে গিয়া। আমরা বরাক ভ্যালির প্রতিনিধিরা এইভাবে জোর গলায় কথা কইছে না, যেভাবে কইতে লাগছিল দল মত নির্বিশেষে তারা সব একজুট হইয়া কথা কইতে লাগছিল, কিন্তু কইছে না। এটাত কিন্তু আমার মতন নিরীহ জনসাধারণের একটা ক্ষোভ আছে সবসময়। এইটা কিন্তু জনপ্রতিনিধিরা যে রোলটা প্লে করতে আসলো করছে না। আচ্ছা তার মানে ডিলিমিটেশন একটা বড় সমস্যা এখানে। এটা মানুষের মনে এটা খুব আছে, ডেফিনেটলি আছে, হয়তো সবে ক্যামেরার সামনে হইতো না। আচ্ছা আপনারা জানেন যে লোকসভা নির্বাচন আর 1 থেকে 1.5 মাসের ভিতরে হয়ে যাবো গিয়া। আমরা দেখছি যে শাসক দল বিজেপির পক্ষ থেকে পরিমল শুক্লবৈদ্য যে আপনারা বিধায়ক প্রার্থী হয়েছেন, আপনার মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, আর কংগ্রেস থেকে 2-3টা নাম এখন আছে। তো আপনারা এই যে কংগ্রেস যে একটু পিছাই রয়েছে মনোহর যেমন আর কি, এটা আপনার কি ভাবলেন? দেখেন আমি কই কংগ্রেস কংগ্রেসের যেমন 3টা নাম আর দল বিজেপির সরকার বিজেপি সরকার হিটলারি শাসন চালাইতেছে, এটা সবে জানে। তো ওই সেন্সে গিয়া মানে বিরোধী দল ফিরচাইছে কীরকম হিটলারি শাসন করলে তো তখন বিরোধী দলের কুণ্ঠাসা করা হল, ওই হিসাবে ফিরছে। জনসাধারণ কার পক্ষে আছে? এখন যে 3টা প্রার্থী বা 2জন প্রার্থীর নাম জানা যায় কংগ্রেসের, সৌম্যকান্তি পুরকায়স্থ, নরিতা জয় শুক্লা, অশোক বৈদ্যরা, তো আপনার কার মনে হয় ইয়েটা পাল্লাটা ভারী আপনার মনে? সৌম্যকান্তি পুরকায়স্থর তো বেশ ভালো একটা আছে, আর মানে মানুষের মুখে কথাবার্তা আছে। আচ্ছা তো আপনার কি মনে করেন যে এবার যে ফাইটটা পরিমল শুক্লবৈদ্যর মতো একজন মানুষের বিরুদ্ধে কি বিজেপি পারবো ফাইট করতে? তার একজন মন্ত্রী, অত বছরের লাগাতার 4 বারের বিধায়ক, হ্যাঁ, তো তার কি পারবা? তার বিরুদ্ধে কি আমার বিরোধীরা দাঁড়াইতে পারবো? আপনার কি মনে হয়? দেখুন মোটামুটি একটা তো কন্টেস্ট হইব না, কন্টেস্ট তো হইব মোটামুটি একটা, তো কে জিতবো তো এটা কোয়া যান না, জনতার উপরে আপনার কন্টেস্ট হইব। আচ্ছা আপনারা আগামী নির্বাচন যেটা হইব, যে আপনারা এখন একটু আগে কইলা যে চিকিৎসা, স্বাস্থ্য এইগুলা বড় হইব না ধর্মীয় মেরুকরণটা বড় হইব আগামী নির্বাচনে? দেখুন আমি কই চলিয়ে আইছে যে জিনিস, তখন যেটা ধর্মীয় মেরুকরণ দিয়া ভোট হয়, ধর্মীয় মেরুকরণ দিয়া রাজনৈতিক পার্টি চলে, ওই সেন্সে দেখি সমাজটারে চালানি হওয়ার, কিন্তু এটা একটা অশনি সংকেত, এটা বালা জিনিস না, বালা হর না। অনেক ধন্যবাদ। আমরা ধলাই বাজারে এসে যুবকদের মুখ থেকে তাদের কথাগুলো শুনলাম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঈশান বাংলার পক্ষ থেকে।